আছে। ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে আজকে ডিসকাশনে চলে যাব অ্যাবনর্মাল মুভমেন্ট। তাহলে অ্যাবনর্মাল মুভমেন্ট বা মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিসঅর্ডার আর একটা হচ্ছে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার। নামের মধ্যে বোঝা যাচ্ছে একটাতে কম হবে আর একটাতে মুভমেন্ট বেশি হবে। হাইপোকাইনেটিক ডিসঅর্ডারের মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পার্কিনসনিজম, ক্লাসিক্যাল, আর একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। আর হাইপার কাইনেটিকের মধ্যে বেশ একটা এক্সাম্পল আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেমর, কোরিয়া, টিক্স, মায়োক্লোনাস আর একটা হচ্ছে ডিস্টোনিয়া। আমাদের ফার্স্টে একটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এক্সাম্পল অফ হাইপোকাইনেটিক ডিসঅর্ডার এন্ড এক্সাম্পল অফ হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। তাহলে এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে সিনারিও দিয়ে। তাহলে প্রত্যেকটা যে মুভমেন্ট ডিসঅর্ডার আছে প্রত্যেকটা কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে। তাহলে এইগুলোর জন্য এখানে সিঙ্গেল বেস্ট সিনারিও আসতে পারে। তাহলে আমরা ফার্স্ট যদি দেখি পার্কিনসনিজম, তাহলে পার্কিনসনিজম আমরা জানি ট্রায়াড থাকে, ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রেমর। তাহলে আমরা যখন পার্কিনসনিজম ডিজিজ পড়বো, পার্কিনসন্স ডিজিজ, তখন এগুলো আবার ডিটেলস আলোচনা করা হবে। তাহলে এই ট্রায়াড থাকতে পারে, এর সাথে লস অফ পোস্টাল রিফ্লেক্স থাকতে পারে, এর সাথে কিছু গেট ডিসঅর্ডার থাকতে, আরো কিছু এক্সট্রা কিছু ফিচার থাকে। এগুলো আমরা পরে দেখবো। মেইন হচ্ছে এখানে ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রেমর ট্রায়াডটা। ক্যাটাটোনিয়া পেশেন্ট গুলো থাকে, একটা হচ্ছে মিউটিজম। তাহলে পেশেন্ট গুলো কোনো অ্যাফেসিয়া কিন্তু থাকে না, কিন্তু পেশেন্ট গুলো কথা বলে না, কেউ তাদের সাথে কথা বললে তারা রেসপন্স করে না। আরেকটা থাকে হচ্ছে সাস্টেইন পোস্টারিং এন্ড ওয়েক্সি ফ্লেক্সিবিলিটি। তাহলে এই পেশেন্ট গুলো হচ্ছে যে পজিশনে রেখে দেওয়া হয়, এটা অ্যাবনর্মাল পজিশন হলেও পেশেন্ট গুলা সেইভাবেই থাকে। একটা মোমের মতো, মোমের কোনো পুতুল বা স্ট্রাকচার যেমন আঁকা বাঁকা করে রাখলে যে কোনো পজিশনে যেভাবে রাখায় সেইভাবেই থেকে যায়, অনেকটা সেরকম। মানে এটা একটু ভিডিও দেখলে ক্লিয়ার হবে জিনিসটা। Like a warm candlestick, the body of the patient can be তাহলে এই contorted পেশেন্টের into ক্ষেত্রে almost দেখেন any posture. যে The পজিশনে রাখা patient হয়েছে may খুবই maintain the অ্যাবনর্মাল একটা posture for পোস্টারে several সে minutes. থাকতেছে, এমনকি চেঞ্জ করে দেওয়ার পরেও চেঞ্জ হইতেছে না, মানে সে নিচ থেকে নর্মাল পজিশনে আসতেছে না। তাহলে এটা হচ্ছে ক্যাটাটোনিয়া। তাহলে সাস্টেইন পোস্টারিং এন্ড ওএক্সি ফ্লেক্সিবিলিটি। তাহলে পেশেন্ট গুলাকে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল পোস্টারে এভাবে থাকতে পারে এবং খুব ফ্লেক্সিবল থাকে। আরেকটা কি থাকে মিউটিজম। এই দুটাকে বলে ক্যাটাটোনিয়া। তাহলে পরীক্ষায় অনেক সময় ক্যাটাটোনিয়া সিনারিও দিয়ে দেয়। পরীক্ষায় বেশি আসে হচ্ছে পার্কিনসনিজমটা, আর হাইপার কাইনেটিকের মধ্যে বেশি আসে হচ্ছে ট্রেমর আর কোরিয়া। তাহলে ট্রেমরটা কি জিনিস? এখানে হচ্ছে রিদমিক অসিকুলেশন অফ বডি পার্ট। ট্রেমরটা উপর ডিটেলস দেওয়া আছে। Caused by alternating agonist and antagonist muscle contraction produces a rhythmical oscillation of body part affected. তাহলে এটা একটা রিদম মেইনটেইন করে চলে। আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্কিনসন ডিজিজ আর একটা হচ্ছে ড্রাগ ইন্ডিউসড ট্রেমর। তাহলে পার্কিনসন ডিজিজে বেশ কয়েকজন ট্রেমর পাওয়া যায়, মানে ইনটেনশন ট্রেমর, সরি রেস্টিং ট্রেমর, তারপর পোস্টার ট্রেমর, তারপর রি এমার্জেন্ট ট্রেমর। তাহলে এই ট্রেমরগুলো ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কোন কোন ড্রাগের ট্রেমর হয় এটা ইম্পর্টেন্ট। কোরিয়া হচ্ছে অ্যাবরাপ্ট, ব্রিফ, ইরেগুলার, ইনভলুন্টারি মুভমেন্টস। তাহলে এই ক্যারেক্টারগুলো মনে রাখা লাগবে। কোরিয়া তাহলে ইউজুয়ালি হবে সাডেন অনসেট এবং ইরেগুলার হবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এটা অনেকটা ড্যান্সিং লাইক মুভমেন্ট বলে। কোরিয়ার গ্রিক ওয়ার্ড হচ্ছে মিনিং হচ্ছে ড্যান্স। তাহলে এই মুভমেন্টটা দেখলে মনে হয় অনেকটা নাচের মতো। তাহলে ব্রিফ, ইরেগুলার, পারপাসলেস, ইনভলুন্টারি মুভমেন্ট, চারটা ক্যারেক্টারিস্টিক্স। এটা হয় কেন? ডিউ টু লেশন অফ কর্ডেট নিউক্লিয়াস। তাহলে সি ফর কোরিয়া, সি ফর কর্ডেট নিউক্লিয়াস, এভাবে মনে রাখতে পারে। এটা পরীক্ষায় সিঙ্গেল ভার্স ছিল। কোরিয়াটা ডেসক্রিপশন দিয়ে আপনাকে বলবে সাইট অফ লেশন কোথায়।
ইউজুয়ালি কন্ট্রাল্যাটারাল কোঅর্ডিনেট নিউক্লিয়াসে লেশন থাকে, মানে যদি লেফট সাইডে কোরিয়া হয় তাহলে লেশনটা হচ্ছে রাইট কোরিয়াতে। তারপর কোরিয়ার কজ আমরা একটু পরে বক্স করবো, কোরিয়া কি কারণে হয়, কজগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে টিক্স। তাহলে টিক্স হচ্ছে স্টিরিওটাইপ রিপিটেটিভ মুভমেন্টস সাচ এস ব্লিঙ্কিং, উইঙ্কিং, হেড শেকিং অর শোল্ডার শ্যাগিং। তাহলে বডি কোন একটা পার্টস এবং খুবই সাডেন এবং ব্রিফ মুভমেন্ট করতে পারে, এটা যে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে টিক্স এর এক্সাম্পল। বডির যে কোনো পার্টে অ্যাবনর্মাল এরকম মুভমেন্ট হতে পারে, শর্ট ব্রিফ এবং রিপিটেটিভ মুভমেন্ট। এটা কি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট মে বি এবল টু সাপ্রেস দেম। তাহলে অন্যান্য যে মুভমেন্ট ডিসঅর্ডার আছে এগুলো ইউজুয়ালি পেশেন্ট সাপ্রেস করতে পারে না, তবে এটা টিক্স গুলো পেশেন্ট চাইলে কন্ট্রোল করতে পারে। আর এই মোটর টিকের সাথে যদি ভোকাল টিক্স এই দুটো একসাথে থাকে সেটাকে অনেক সময় বলা হয় টরেট সিনড্রোম। ভোকাল টিক্স এর মধ্যে বিভিন্ন ধরনের থাকতে পারে, এটা গার্গলিং সাউন্ড করতে পারে, হুইসলিং করতে পারে। তাহলে এই ধরনের ভোকাল অ্যাবনর্মাল ভোকাল সাউন্ড যদি করে রিপিটেটিভ আর সাথে রিপিটেটিভ মোটর টিক্স যদি থাকে একসাথে বলা হয় টরেট সিনড্রোম। এই পেশেন্টগুলো অনেক সময় সাইকিয়াট্রিক ডিজ অ্যাসোসিয়েশন থাকতে পারে, যেমন অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার, ডিপ্রেশন, সেলফ হার্ম অর অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। তাহলে ট্রেমর গেল, কোরিয়া গেল, টিক্স। এবার হচ্ছে মাইক্লোনাস। মাইক্লোনাসের শক লাইক মাসল জার্ক। তাহলে এটাও হবে সাডেন অনসেট, ইউজুয়ালি একটা পার্টিকুলার মাসল গ্রুপ জার্কি মুভমেন্ট থাকবে। মাইক্লোনাস অনেক সময় ফিজিওলজিক্যাল হতে পারে এট দ্য অনসেট অফ স্লিপ। তাহলে আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার সময় অনেক সময় ধরনের মাসল জার্ক হতে পারে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, এটা কোনো অ্যাবনর্মাল না। আর হচ্ছে অ্যাবনর্মাল পাওয়া যায় এপিলেপসিতে। তাহলে এপিলেপসি একটা টাইপ আছে যেখানে মাইক্লোনাস পাওয়া যেতে পারে, মাইক্লোনিক সিজার। এবারে ইম্পর্টেন্ট হচ্ছে ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া বলতে বোঝায় সাস্টেইনড ইনভলন্টারি মাসেল কন্ট্রাকশন কজেস অ্যাবনর্মাল পোস্চার অফ মুভমেন্ট। তাহলে এটা একটা হচ্ছে সাস্টেইনড পোস্চার থাকবে, ইউজুয়ালি অ্যাবনর্মাল থাকে। এক্সাম্পল আছে টর্টিকুলাইটিস, when head is twisted repeatedly to one side. এছাড়াও এক্সাম্পল আছে রাইটার্স ক্র্যাম্প আর আদার অকুপেশনাল ক্র্যাম্প। তাহলে এগুলো হচ্ছে সাস্টেইন ইনভলন্টারি যদি মাসেল কন্ট্রাকশন হয় এবং অ্যাবনর্মাল পোস্চার বা মুভমেন্ট হয়, সেটা হচ্ছে ডিস্টোনিয়া। এরপর সেই অ্যাথেটোসিস। তাহলে অ্যাথেটোসিস হচ্ছে স্লোয়ার ব্রিথিং মুভমেন্টস অফ লিম্বস। এর সাথে অনেক সময় পড়ে থাকতে পারে, এটা খুব একটা পরীক্ষা আসে না। পরীক্ষায় একটা যেটা বেশি আসে সেটা হচ্ছে ভ্যালিসমাস বা ভ্যালিজম। এটা কি ধরনের মুভমেন্ট? ভায়োলেন্ট ফ্লিঙ্গিং মুভমেন্টস। তাহলে কোরিয়াটা ইউজুয়ালি হয় হচ্ছে একটু ড্যান্সিং টাইপ মুভমেন্ট, এবং এটা হচ্ছে ব্যালিসমাসের মতো এত হচ্ছে ভায়োলেন্ট মুভমেন্ট থাকে না। তাহলে ব্যালিসমাস দেখলে মানে হাত পা অনেক বেশি ছোড়াছুড়ি করবে, এগুলো রেঞ্জটা থাকবে অনেক বেশি। তাহলে মুভমেন্ট যদি ভায়োলেন্ট টাইপ হয় তাহলে সেটা হচ্ছে ব্যালিজম, আর যদি হচ্ছে ড্যান্সিং লাইফ ইরেগুলার পারপসলেস মুভমেন্ট হয় তাহলে সেটা কোরিয়া। কোরিয়াতে লেশন থাকে হচ্ছে কন্ট্রাল্যাটারাল কোঅর্ডিনেট নিউক্লিয়াসে, আর ব্যালিজমে লেশন থাকে কন্ট্রাল্যাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াসে। ইউজুয়াল কজ হচ্ছে, মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রোক। তাহলে এটা অনেক সময় আসে ব্যালিজম, এটা একটা দিতে পারে, সিনারি দিতে পারে, তারপর আজ করতে পারে যে সাইট অফ লেশন কোনটায়। তাহলে এই ক্ষেত্রে সাইট অফ লেশন হবে কন্ট্রাল্যাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াস। তাহলে এগুলো হচ্ছে হাইপোকাইনেটিক এবং হাইপারকাইনেটিক যে ডিসঅর্ডার, এগুলো এক্সাম্পল। ব্যালিসমাসটা একটু দেখে রাখতে পারেন, তাহলে এগুলো মনে থাকবে। Hemibalism is an involuntary এগুলো দেখেন movement খুবই disorder ভায়োলেন্ট মুভমেন্ট, affecting one half of মুভমেন্টের রেঞ্জ it. কিন্তু অনেক Usually বেশি, results from cerebrovascular accidents আর involving ইউজুয়ালি হয় কোনটা subthalamic বডির এক পার্টে আর nucleus. কি। It is হেমিব্যালিজমাস characterized অথবা যে কোনো by একটা লিম্ব হইতে পারে, sudden সেটাকে বলা হয় flailing, মনোব্যালিজম। intense and violent movements.
These movements are continuous. Could I have him stand up? Will he stay on the camera? Can you stand up on me and just just let your arms hang by your side and just try to stand perfectly still and not move anything at all. And he's in relentless motion. Okay, can you hold your arms out like this for me? Just keep it there. And stretch your fingers apart a little bit. মানে এটা দেখুন যে আপনার মুভমেন্ট হইতেছে, এটা কিন্তু Okay, that's good. Just relax now. Could you put your tongue out for me? And just keep it out. এই যে এটা ক্ষেত্রে দেখেন পেশেন্ট রিপিটেডলি শোল্ডার শেকিং করতেছে। বডির যে কোনো একটা পার্ট যদি আমি রিপিটেটিভ মুভমেন্ট করে, এটা হইতে পারে হাতে হইতে পারে অথবা হইতে পারে ব্লিঙ্কিং হইতে পারে। এই ধরনের যদি রিপিটেটিভ শর্ট মুভমেন্ট হয়, ব্লিঙ্কিং, উইঙ্কিং, হেড শেকিং, এই পেশেন্টের ক্ষেত্রে শোল্ডার শেকিং আছে, তাহলে এগুলোকে বলা হবে টিক্স। তাহলে এগুলো গেলে হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার। এরপরে ট্রেমর একটা বক্স আছে, ট্রেমর কি কারণে হইতে পারে? ফিজিওলজিক্যাল হইতে পারে, পার্কিনসনিজমের কারণে হইতে পারে, এসেনশিয়াল ট্রেমর, ডিসটনিক, ফাংশনাল, এখানে কিছু ড্রাগ ইনডিউস কারণে হইতে পারে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্কিনসনিজম আর একটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমর। তাহলে পার্কিনসনের ক্ষেত্রে ট্রেমরগুলো হবে ইউজুয়ালি ইউনিল্যাটারাল অর অ্যাসিমেট্রিক্যাল। তবে যদি ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম হয় সেক্ষেত্রে বাইলেটারাল হইতে পারে। আর বেশি হবে হচ্ছে আর্মে, আর কখনো হেড ইনভলভমেন্ট হবে না, তাহলে এটি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বা ইউনিল্যাটারাল হবে, আর একটা হচ্ছে হেড ইনভলভমেন্ট হবে না। টাইপ কি ধরনের হতে পারে? একটা রেস্টিং ট্রেমর থাকতে পারে, পোস্টাল ট্রেমর থাকতে পারে, আর একটা হচ্ছে রি এমার্জেন্স ট্রেমর হতে পারে। এটা পার্কিনসনিজম আরো ডিটেলস বলা আছে। ক্যারেক্টারটা কেমন থাকে? টিপিক্যালি পিল রোলিং ইনভলভিং থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। তার মানে আমাদের বুড়ো আঙুলটা, আর একটা হচ্ছে 2 নম্বর ফার্স্ট এন্ড সেকেন্ড ফিঙ্গার, যেটা এই দুইটা যদি একটা পিল নিয়ে মুভমেন্ট করা হয়, ছোট ট্যাবলেট বা বডি যেটা হয়, এই জাতীয় পিল একটা নিয়ে যদি মুভমেন্ট করা হয়, রোলিং করা হয়, তাহলে যে ধরনের মুভমেন্ট হবে এই ধরনের মুভমেন্ট পাওয়া যায়। এটা দেখি পাওয়া যায় কিনা। movement disorder থেকে এই পর্যন্ত এগুলা ভিডিও বা ছবি দেখে এটার মধ্যে মনে থাকবে না, শুধু ডেসক্রিপশন পড়ে মনে হয় এত কষ্ট এটা। আচ্ছা এটা দেখে নেন, এটা এখন করতেছে না। এবার সে কজেস অফ কোরিয়া। তাহলে কোরিয়ার অনেকগুলো কজ দেওয়া আছে এখানে, এমসন সবগুলো পড়বেন। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেরিডিটারি কজ যেগুলো আছে, যেমন হান্টিংটন ডিজিজ, উইলসন ডিজিজ। এরপর আছে ড্রাগসের মধ্যে আছে লেবোডোপা। ইউজুয়ালি যদি লং টার্ম ট্রিটমেন্ট পেয়ে থাকে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোরিয়াও ডেভেলপ করতে পারে অ্যান্টি এপিলেপটিক, অ্যান্টিসাইকোটিক অ্যান্ড ওরাল কন্ট্রাসেপটিভ। মেটাবলিকের মধ্যে আছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, গ্লুকোজ, সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ইমব্যালেন্স। প্রেগনেন্সিতে হইতে পারে। অটোইমিউনের মধ্যে আছে পোস্ট স্ট্রোকাল বা সিনেরাম কোরিয়া, এনকেফালাইটিস, এসএলই এন্ড অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। সেটা কোনো পেশেন্ট যদি স্ট্রাকচারাল লেশন হয়, সেটা হইতে পারে ভাস্কুলার ইনফেকশন বা ইনফ্লামেশন অথবা টিউমার। যেমন স্ট্রাকচারাল লেশন বেজাল গ্যাংলিয়ার কর্ডিট নিউক্লিয়াসকে ইনভলভমেন্ট করে। আর এটা আমরা বারবার বলতেছি যে কর্ডিট নিউক্লিয়াস হইলে সেক্ষেত্রে কোরি হবে।
তাহলে পরীক্ষার সিনারিও কেমন দিতে পারে, একটা কোরিয়ার ডেসক্রিপশন দিতে পারে, এর সাথে পেশেন্টের যদি জন্ডিস, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, অ্যাবডোমিনাল পেইন বা কেএফ রিং বা হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে ডায়াগনোস হবে উইলসন ডিজিজ। যে কোনো ইয়ং পেশেন্টের যদি মুভমেন্ট ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে অবশ্যই উইলসন ডিজিজ ডিফারেন্সিয়াল রাখতে হবে। পেশেন্ট যদি সাইকিয়াট্রিক হিস্ট্রি থাকে ফ্যামিলিতে এবং সুইসাইডাল হিস্ট্রি থাকে, তাহলে ইউজুয়ালি ডায়াগনোসটা হবে হান্টিংটন ডিজিজ। তাহলে হান্টিংটন ডিজিজে পেশেন্টদের সুইসাইডাল টেন্ডেন্সি বেশি থাকে। পরীক্ষায় অনেক সময় সিনারিও দিয়ে দেয় যে ফ্যামিলিতে বাবা মা বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার সুইসাইড করে মারা গেছে। আরেকটা থাকে হচ্ছে অ্যান্টিসিপেশন, মানে ফ্যামিলিতে ইউজুয়ালি এটা যত জেনারেশন যাবে তত আগে যে হবে। যেমন দাদার ক্ষেত্রে যে বয়সে প্রেজেন্টেশন হবে, বাবার ক্ষেত্রে তার থেকে কম বয়সে প্রেজেন্টেশন হবে, ছেলের ক্ষেত্রে আরো কম বয়সে এই কোরিয়া প্রেজেন্টেশন হবে। এই ধরনের যদি ফিচার থাকে, সাকসেসিভ জেনারেশনে মানে আর্লিয়ার যে প্রেজেন্টেশন হইতেছে, এটা বলে অ্যান্টিসিপেশন। এটা হচ্ছে হান্টিংটন ডিজিজের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট হিস্ট্রি থাকে যে লং টার্ম থেকে লেবোডোপা পাইতেছে পার্কিনসন ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে বা অন্য কোনো পারপোজে, এবং এরপর যদি কোরিয়া ডেভেলপ হয়, তাহলে মোস্টলি ড্রাগ ইনডিউসড কালপিট ড্রাগ হচ্ছে লেবোডোপা। পেশেন্টের যদি রিসেন্ট হিস্ট্রি অফ সোথওয়ার থাকে, জয়েন্ট পেইন থাকে, তারপর হচ্ছে স্কিন র্যাশ থাকে, তাহলে ডায়াগনোস হবে সিডেনহামস কোরিয়া পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। আর এসএলই সিনারিও আমরা সবাই জানি, ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন থাকবে, ফেশিয়াল র্যাশ থাকতে পারে, আলসার পটোসিন্থিস থাকতে পারে। আরেকটা হতে পারে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমের সিনারিও দিতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি রিকারেন্ট অ্যাবর্শন থাকে বা ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকে, এর সাথে যদি কোরিয়া ডেভেলপ করে, তাহলে আমরা চিন্তা করবো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম। আর যদি কোনো পেশেন্টের সাডেন অনসেট থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস, অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো স্ট্রোক। তাহলে অন্যান্য যে সিনারিও, এগুলোর ক্ষেত্রে একটু লং টাইম হিস্ট্রি থাকতে পারে, আর স্ট্রোকের ক্ষেত্রে সাডেন অনসেট থাকবে। তাহলে যদি একেবারে সাডেন অনসেট থাকে, যদি একদম আগে প্রোফাইল ভালো ছিল, হঠাৎ করে কোরিয়ানে ডেভেলপ করছে, সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, বন্ধনের রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে আমি চিন্তা করবো স্ট্রোক। সাইট অফ লেশন হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস অফ বেজাল গ্যাংলিয়া। এটা হচ্ছে অল্টার্ড ব্যালেন্স এন্ড ভার্টাগো। তাহলে আমাদের বডি ব্যালেন্স মেনটেন করার জন্য কয়েকটা সাপোর্ট লাগে। ফার্স্ট হচ্ছে ইনপুট লাগে ফ্রম ভ্যারাইটি অফ সেন্সরি মডালিটিস। একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে ভেস্টিবুলার, একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ। তাহলে এই তিনটা সেন্সরি ইনপুট আমাদের দরকার ব্যালেন্স মেনটেন করার জন্য। তাহলে ভিজুয়াল সেন্সেশনটা আসবে, এটা হচ্ছে অপটিক নার্ভ দিয়ে। ক্রেনিয়াল নার্ভ 2 ইনট্যাক্ট থাকা লাগবে, ভেস্টিবুলার জন্য ক্রেনিয়াল নার্ভ 8 ইনট্যাক্ট থাকা লাগবে, আর প্রোপ্রিওসেপশনের জন্য ডরসাল কলাম এইটা ইনট্যাক্ট থাকা লাগবে। তারপরে এই সেন্সরি ইনপুট গুলো সবগুলো নিল, এই ইনপুট গুলো নেওয়ার পরে এটা প্রসেসিং হবে কোথায়, সেরেবেলাম আর ব্রেনিজমে। এরপরে বডি থেকে আউটপুট বা ডিসেন্ডিং পাথওয়ে যাবে। এটা কয়েকটা পাথওয়ে আছে, ভেস্টিবুল স্পাইনাল, রুবো স্পাইনাল, রেটিকুলো স্পাইনাল, আরো কয়েকটা পাথওয়ে আছে। তাহলে এই সবগুলো মিলাই আমাদের বডি হচ্ছে ব্যালেন্স মেনটেন করে। তাহলে আমাদের বডি যদি ইমব্যালেন্স হয় বা এটা গেট হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে প্যাথোলজি থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি লস অফ ভিশন থাকে, ভেস্টিবুলার ডিসঅর্ডার থাকে, অথবা জয়েন্ট পজিশন সেন্স লস হয়, বা ডর্সাল কলাম যদি ড্যামেজ হয়, অথবা যদি ভেস্টিবুলার নিউক্লিয়ার বা সেরেবেলার ড্যামেজ হয়, অথবা মোটর ফাংশনে যেমন স্পাইনাল কর্ড লেশন, লেগ উইকনেস, মানে ডিসেন্ডিং পাথে যেগুলোতে আছে, সেগুলো যদি কোনো সমস্যা হয়, তাহলে এই তিনটা আমাদের যে দরকার হয় ব্যালেন্স মেনটেনে, তিনটা যে কোনো জায়গায় প্যাথোলজি হলে পেশেন্টের ব্যালেন্স মেনটেন করতে সমস্যা হবে। এখানে কিছু ক্লু দেওয়া আছে কোন জায়গায় সমস্যা হলে কেমন ফিচার পাইতে পারি। তাহলে কোনো পেশেন্টের যদি জয়েন্ট পজিশন সেন্স অথবা সেরেবেলার ফাংশন লস হয়, সেক্ষেত্রে পেশেন্ট ফিল করে সেন্সেশন অফ আনস্টেডিনেস, মানে পেশেন্টের নিজের মনে হয় যে ব্যালেন্স নাই। আর যদি ভেস্টিবুলার নিউক্লিয়ার বা ল্যাবিরিন্থে ড্যামেজ হয়, সেক্ষেত্রে মনে হয় যে রোগীর মানে ভার্টাইগো কমপ্লেনটা বেশি করে, তার কাছে মনে হবে তার চারি সাইডটা ঘুরতেছে। তাহলে রোগীর কাছে যদি মনে হয় যে তার নিজের দুর্বলতা আছে বা নিজের ইমব্যালেন্স মনে হইতেছে, সেক্ষেত্রে মোস্ট লাইকলি লেশন হচ্ছে জয়েন্ট পজিশন সেন্স বা সেরেবেলার। আর তাকে যদি মনে হয় তার নিজের কোনো সমস্যা নেই, তার আশেপাশে সবকিছু ঘুরতেছে, সেক্ষেত্রে ইউজুয়ালি লেশনটা হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়ার বা ল্যাবিরিন্থে।
এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সিন্স vision can often compensate for lack of joint position sense, patients with peripheral neuropathies or dorsal column loss will often find their problem more noticeable in the তাহলে এখানে আমরা দেখছিলাম যে ব্যালেন্সের জন্য তিনটা ইম্পর্টেন্ট ইনপুট লাগে, ভিজুয়াল, ভেস্টিবুলার, প্রোপ্রিওসেপটিভ। এই তিনটার মধ্যে মিনিমাম দুইটা হচ্ছে ইনট্যাক্ট থাকা লাগে, তাহলে পেশেন্ট ইউজুয়ালি সিমটমেটিক থাকে না। এখন কোন পেশেন্টের যদি প্রোপ্রিওসেপটিভ ড্যামেজ থাকে, মানে তাদের ডর্সাল কলামের কোন লেশন থাকে, সেক্ষেত্রে পেশেন্টটা ভিজুয়াল সেন্সেশন এবং ভেস্টিবুলার সেন্সেশন এই দুইটার মাধ্যমে ব্যালেন্স মেনটেন করতে পারে। এখন যদি অন্ধকার হয়ে যায়, ডার্ক প্লেসে, বা রোগীকে যদি চোখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ভিজুয়াল ইনপুটটা থাকতেছে না, তখন পেশেন্টটা যে ইমব্যালেন্স হবে। তাহলে আমরা লম্বারিকন সাইন বা লম্বার স্টেপ যখন করি, এটা দেখি কি ডর্সাল কলাম লেশন আছে কিনা। তাহলে কোনো পেশেন্ট যদি ডর্সাল কলাম লেশন থাকে, তাহলে একটা তার আগে থেকে ড্যামেজ, এরপর আমরা কি বলি, চোখ বন্ধ করে দাঁড়াতে বলি। তাহলে সেক্ষেত্রে ভিজুয়াল ইনপুটটাও আমরা বন্ধ করে দিচ্ছি। তাহলে শুধু ভেস্টিবুলার দিয়ে তখন পেশেন্টটা ব্যালেন্স মেনটেন করতে পারে না, পেশেন্টটা পড়ে যায় আর কি, বা পড়ে যাওয়ার টেন্ডেন্সি হয়। তাহলে সেক্ষেত্রে তখন আমরা বলি লম্বার স্টেপ পজিটিভ এবং পেশেন্টের ডর্সাল কলাম লেশন আছে। তাহলে এই তিনটা ইনপুটের মধ্যে মিনিমাম দুইটা ইনপুট আমাদের ইনট্যাক্ট থাকা লাগবে। তাহলে যেসব পেশেন্টের ডর্সাল কলাম লেশন থাকে বা প্রোপ্রিওসেপটিভ লস থাকে বা জয়েন্ট পজিশন সেন্স লস থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ডার্ক প্লেসে তার ব্যালেন্স মেনটেন করতে সমস্যা হয়। আর যদি কোনো পেশেন্টের সেরেবেলার ডিস্টারবেন্স থাকে, সেখানে সেরেবেলার লেশন অন্যান্য যে সাইনগুলো আছে সেগুলো আমরা পাবো। ভার্টাইগো এখানে আমরা খুব বেশি ডিসকাস করবো না, ভার্টাইগো পরে আরো ডিটেলস আসবে। অ্যাবনর্মাল গেইট, তাহলে গেইট আমরা ফার্স্ট ক্লাসে পড়ে ফেলছি, জাস্ট একটু রিক্যাপ করি। তাহলে পিরামিডাল গেট বা সার্কামডাকশন, এটা আমরা পাই কোথায়, পেশেন্টের হেমিপ্যারাসিস থাকে। আর যদি পেশেন্টের প্যারাপ্যারাসিস থাকে, সেক্ষেত্রে আমরা এই যে গেট, এটাকে বলা হয় ওয়াকিং ইন মাড। এটা কেমন হয়, both lower limbs swing slowly from hips in extension and dragged stiffly over ground। তাহলে কোনো পিচ্ছিল জায়গায় বা কাদামাটিতে আমরা যখন হাঁটি, তখন পা অনেক সময় ঘেসে ঘেসে খুবই শক্ত করে আস্তে আস্তে হাঁটা হয়। এই ধরনের যে গেটটা, এটাকে বলা হয় ওয়াকিং ইন মাড। এটা পাওয়া যাবে কোথায়, প্যারাপ্যারাসিসের ক্ষেত্রে। এরপর আসি ফুট ড্রপ। তাহলে ফুট ড্রপ কখন হয়, লোয়ার মোটর নিউরন লেশন এফেক্টিং লেগ উইল কজ উইকনেস অফ অ্যাঙ্কেল ডসিফ্লেকশন। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যাঙ্কেল ডসিফ্লেকশন হয়, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হবে, resulting in a less controlled descent of foot which makes a slapping noise as it hits the ground. In such cases, foot will have to be lifted higher at knee to allow room for inadequately dorsiflex foot to swing, so resulting in a high stepping gait. তাহলে আমরা যখন হাঁটি তখন কি হয়, যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে, আমরা এটা কি করি, ডসিফ্লেক্স করে রাখি। এখন যে পেশেন্টের ফুট ড্রপ হয়েছে, এ তো ডসিফ্লেকশন করতে পারবে না। এর ফলে কি হয়, তো পায়ের যে অগ্রভাগ, এটা দেখা যায় মেঝেতে বা সারফেসে আটকে যায়। এই কারণে পেশেন্টগুলো কি করে, পাটা অনেক উঁচু করে তারপর ফেলে, এটাকে বলা হচ্ছে হাই স্টেপিং গেট। আর পেশেন্ট যখন পাটা মেঝেতে ফেলে, যেহেতু তার পায়ের উপর কন্ট্রোল নাই, ডসিফ্লেকশন করতে পারতেছে না, তো তখন এটা স্ল্যাপিং সাউন্ড হয়। মায়োপ্যাথিক গেট আমাদের দরকার নেই খুব একটা, এটা হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেসের ক্ষেত্রে পাওয়া যায়, এটাকে বলা হয় রোলিং আর ওয়ার্ডলিং গেট। তাহলে এটাও ভিডিও একটু দেখে নেবেন যে গেট কেমন হয়, এটা বললে আসলে বোঝানো যাবে না। অ্যাটাক্সিক গেট, তাহলে অ্যাটাক্সিয়া আমরা কোথায় কোথায় পাবো, সেরেব্রাল লেশন হলে, ভেস্টিবুলার প্যারালাইজেশন হলে, আর যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে সেইগুলোর ক্ষেত্রে। সেরেব্রামের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি ভার্মিসেল লেশন হয়, সেক্ষেত্রে আমাদের গেট অ্যাবনর্মালিটি বেশি পাই। আর লোবে লেশন হলে অন্যান্য যে ফিচারগুলো আছে, যেমন ইন্টেনশন ট্রেমর, পাস্ট পয়েন্টিং, এগুলো বেশি থাকে। তাহলে অ্যাবনর্মাল গেট পাবো লেশন ভার্মিসে হলে। এক্ষেত্রে গেটটা কেমন থাকে, ব্রড বেস গেট অ্যাজ ইফ ড্রাঙ্ক। তাহলে ড্রাঙ্কেন পিপুল বা মাথা যারা থাকে আর কি, তাদের ক্ষেত্রে গেটটা যেমন থাকে, এই ধরনের গেটটা সেরেবেলামের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এটাকে ড্রাঙ্কেন গেট কেন বলা হচ্ছে, বিকজ সেরেবেলার ফাংশন ইজ পার্টিকুলারলি সেন্সিটিভ টু অ্যালকোহল। তাহলে অ্যালকোহলিক পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ভার্মিস্টার যে ধরনের ভার্মিসেলেশনে যে ধরনের গেট পাওয়া যায়, অ্যালকোহলিকের ক্ষেত্রে সে ধরনের গেট পাওয়া যায়, কারণ এই সেম সেরেবেলার ফাংশনটা অ্যালকোহলটা বেশি এফেক্টেড হয়। এবার প্রোপ্রিওসেপটিভ ডিফেক্ট, এটা আমরা এর আগে ডিসকাস করছি।
তাহলে কোনো পেশেন্ট যদি পুরো প্রেসক্রিপশন লস থাকে তখন এরা পোল লাইটে এই ওয়াকিংটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এরা তখন কি করে, feet tend to be placed on ground with greater emphasis, presumably to enhance proprioceptive input, resulting in a stamping gait. তাহলে রোগীরা এই ক্ষেত্রে রোগীরা যখন পা ফেলবে তখন অনেক শক্ত করে মেঝেতে পা ফেলবে সবাই। এর ফলে এই স্ট্যাম্পের মতো সাউন্ড করে ফেলবে আর কি, যাতে সে বুঝতে পারে তার পায়ের পজিশনটা ঠিক মতো মেঝেতে পড়তেছে কিনা, কারণ এর তো প্রোপ্রিওসেপশন লস আছে। তাহলে এটাকে বলা হয় স্ট্যাম্পিং গেট। তাহলে ডর্সাল কলাম রিলেশন হলে আমরা যে গেট পাবো এটা হচ্ছে স্ট্যাম্পিং গেট। এরপর সেই অ্যাপজাক্সিক গেট। অ্যাপজাক্সিক গেটে কি হয়, এখানে পেশেন্টের মাসেল পাওয়ার, সেরেবেলার ফাংশন, প্রোপ্রিওসেপশন সবকিছু নরমাল থাকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হয় আমাদের বডি, আমরা যখন কোনো মুভমেন্ট করি তখন আমাদের যে প্রি মোটর কর্টেক্স আছে এখানে একটা প্ল্যানিং হয়, আর মোটর কর্টেক্স থেকে এক্সিকিউশন হয়। পেশেন্ট এই যে গেট এক্সিকিউট করবে এই এক্সিকিউশনটা সে করতে পারে না, তার সেরেবেলার ফাংশন সবকিছু ঠিক আছে, কিন্তু এগুলোকে কাজে লাগে যে সে মুভমেন্টটা শুরু করবে, এই মুভমেন্টটা সে করতে পারে না। তাহলে পেশেন্টের ফিট অ্যাপিয়ার স্ট্যাক টু ফ্লোর অ্যান্ড পেশেন্টস ক্যান নট ওয়াক। তাহলে পেশেন্টের মনে হবে যে পাটা মেঝের সাথে আটকে গেছে, সে হাঁটা শুরু করতে তার সমস্যা হবে। একটা হচ্ছে ডিফিউজ বাইলেটারাল হেমিস্ফেরিক ডিজিজ, যেমন হাইড্রোকেফালাস আর ডিফিউজ ফ্রন্টাল লোব ডিজিজ। তাহলে আমাদের জন্য বেশি লাগবে হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। আর নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস ইউজুয়ালি ওল্ডার এজ পেশেন্ট গুলোর ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের গেইট অ্যাপিলেক্সিয়া থাকে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের ট্রায়াড হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি কি থাকে? গেইট অ্যাপিলেক্সিয়া থাকে, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, আর একটা হচ্ছে ডিমেনশিয়া থাকে। তাহলে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস এটা পরীক্ষায় খুব কমনলি পড়ে। এবার আছে মার্সে পেটিট পাস গেট, এটা আমাদের খুব একটা দরকার নেই, এটা পরীক্ষা খুব একটা আসলে জাস্ট একটু পড়ে যায়। এখানে কি পাবো? স্মল স্লো স্টেপ এন্ড মার্ক ইনস্টেবিলিটি। তাহলে পার্কিনসনের ক্ষেত্রেও কিন্তু একই টাইপ গেট পাওয়া যায়, সেখানেও স্মল পাওয়া যাবে, স্লো স্টেপ পাওয়া যাবে, ইনস্টেবিলিটি থাকবে। ডিফারেন্স কি? ক্ষেত্রে ইনক্রিজিং পেস এন্ড ফ্রিজিং থাকে না। পেসিং এন্ড ফ্রিজিং বলতে কি বোঝায়? পার্কিনসনিজমের পেশেন্টরা যখন হাঁটা শুরু করে তখন ইনিশিয়ালি কি হয়, তাদের হাঁটা শুরু করতে সমস্যা হয়, কিন্তু একবার যখন হাঁটা শুরু করে তখন তাদের হঠাৎ করে স্পিড আস্তে আস্তে বেশি বাড়তে থাকে, এটাকে বলে পেসিং বা ফাস্টেনিং। আরেকটা কি হয়, যখন এরা দরজা মানে কোথাও টান দিতে যায়, দৌড়ে যে মানে এক সাইড এক সাইডে যাইতে যায় বা টার্নিং করতে যায়, তখন এই টার্নিং করতে গেলে তাদের সমস্যা হয়, হঠাৎ করে মনে হয় ফ্রিজিং হয়ে গেছে। এই দুইটা ফিচার হচ্ছে যে পার্কিনসনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক বলা যায়, একটা হচ্ছে পেসিং বা ফাস্টেনিং, একটা হচ্ছে ফ্রিজিং। তাহলে মার্সে পেটিট কাস যেটা, এখানে বাকিগুলা পার্কিনসনের মতন সেম থাকবে, কিন্তু এখানে পেসিং থাকবে না, ফ্রিজিং থাকবে না। এটা পাওয়া যায় কোথায়? স্মল ভেসেল সেরেব্রোভাস্কুলার ডিজিজ। এরপর সেই এক্সট্রা পিরামিডাল গেট। তাহলে এক্সট্রা পিরামিডাল গেটে কি কি থাকবে? রিজিডিটি এন্ড ব্রাডিকাইনেসিয়া থাকবে। আর কি থাকবে? ক্যারেক্টারিস্টিক গেট, প্রবলেমস ইনিশিয়েটিং ওয়াকিং এন্ড কন্ট্রোলিং দ্য পেস অফ গেট। তাহলে পেশেন্টে ওয়াকিং ইনিশিয়েশন করতে সমস্যা হবে, কিন্তু একবার যদি হাঁটা শুরু করে তখন কি হবে? তারপর পেস কন্ট্রোল করতে সমস্যা হবে। আরেকটা কি হবে? স্টাক হোয়াইল ট্রাইং টু স্টার্ট ওয়াকিং অর হোয়েন ওয়াকিং থ্রু ডোরওয়েজ, এটাকে বলা হচ্ছে ফ্রিজিং। তাহলে যখন হাঁটা শুরু করতে যাচ্ছে অথবা ডোরওয়েজ দরজাতে কোথাও যাইতে যাচ্ছে তখন কি পেশেন্ট সাডেনলি ফ্রিজিং হয়ে যায়। মানে ফ্রিজিং এবং হচ্ছে পেসিং, এই দুটো হচ্ছে আমরা পাই কোথায়? পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে বা এক্সট্রা পিরামিডাল গেটের ক্ষেত্রে। ফেস্টিনেটিং গেট, ইনিশিয়াল stuttering steps that quickly increase in frequency while decreasing in length। তাহলে এটা হচ্ছে পার্কিনসন পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, আমরা বললাম ফেস্টিনেশন বা পেসিং। তাহলে পেশেন্ট ইনিশিয়ালি হাঁটা শুরু করতে সমস্যা হলো, আস্তে আস্তে তার কি হয়? পেসটা বাড়তে থাকে। আর একটা কি হয়, তা হচ্ছে যে স্টেপ গুলো এগুলো স্মল স্টেপ হয়ে থাকে আস্তে আস্তে। এবার সে অ্যাবনর্মাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাবনর্মাল স্পিচ কয় ধরনের হতে পারে? ইউজুয়ালি 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিসফোনিয়া, ডিসআর্থিয়া, একটা হচ্ছে ডিসফ্যাসিয়া।
ডিসফোনিয়াতে কি হয়? ইউজুয়ালি রিডাকশন ইন সাউন্ড অফ ভলভ ডিউ টু মেকানিক্যাল ল্যারিঞ্জিয়াল ডিসরাপশন। তাহলে এটা ইউজুয়ালি নিউরোলজিক্যাল কজ থাকে না, নিউরোলজিক্যাল হয় ইউজুয়ালি ডিজার্থিয়া এন্ড ডিসফাসিয়া। এর মধ্যে ডিজার্থিয়া নিউরোলজিক্যাল বা অন্যান্য কাজও হইতে পারে, তবে ডিসফাসিয়াটা হচ্ছে অলওয়েজ নিউরোলজিক্যাল। ডিসফোনিয়া ডেসক্রাইবস হোর্সনেস অফ ভয়েস অর হুইসপার্ড ভয়েস, মানে এখানে সাউন্ডটা কম থাকবে। কমন কজ ল্যারিঞ্জাইটিস, এছাড়া পেশেন্টের পার্কিনসনিজম, টেন ক্রেনাল নার্ভ লেশন, ল্যারিঞ্জাইটিস এসব কারণেও ডিসফোনিয়া হইতে পারে। ডিজার্থিয়াটা কি জিনিস? পোর আর্টিকুলেশন অর স্লারিং অফ স্পিচ can occur due to lesion of cerebellum, brainstem and lower cranial nerves, myasthenia or myopathic disease। এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফাংশনটা এফেক্ট হবে না, মানে তার ফ্লুয়েন্সি, কম্প্রিহেনশন, রিপিটেশন এগুলো ইনট্যাক্ট থাকবে। এন্ড ফাইনালি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ডিসফেসিয়া অর অ্যাফাসিয়া। এটা কখন হবে? যখন লেশনটা হবে হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ারে। অ্যাফাসিয়াকে ইউজুয়ালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা রিসেপ্টিভ অ্যাফাসিয়া, একটা হচ্ছে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। তাহলে ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে কি হবে? পেশেন্টের ফ্লুয়েন্সি ঠিক থাকবে, মানে সে কথা বলতে তার কোনো সমস্যা হবে না। আর নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে কি হবে? পেশেন্টের কথা বলতে সমস্যা হবে। এবার সে অ্যাফাসিয়ার ক্লাসিফিকেশন, এটা আমরা এর আগে একবার ডিসকাস করছি, তার একটু শর্ট রিক্যাপ করি। ফার্স্ট হচ্ছে ভার্নিক্স অ্যাফাসিয়া। এটা কোথায় হবে? যদি পেশেন্টের লেশনটা হয় পোস্টেরিয়র পার্ট অফ সুপিরিয়র টেম্পোরাল লোবে। এখানে ব্লাড সাপ্লাই দেয় কে? ইনফেরিয়র ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে এই আর্টারিটা যদি ওকুলেশন হয় সেক্ষেত্রে ভার্নিক্স এরিয়া ড্যামেজ হবে। ভার্নিক্স এরিয়ার মেইন কাজ হচ্ছে স্পিচটাকে ইন্টারপ্রিট করা। তাহলে এখানে যদি লেশন হয় তাহলে পেশেন্টগুলো কি সমস্যা হবে? সে অন্যের যে স্পিচ সেটাই ডিকোড করতে পারবেন বা ইন্টারপ্রিট করতে পারবেন না। তাহলে তাকে কোনো প্রশ্ন করা হলে বা তার সাথে কোনো কথা বলা হলে সেই কথাগুলো বা প্রশ্নে কোনো অর্থ সে বুঝতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কম্প্রিহেনশন থাকবে, কম্প্রিহেনশনটা লস হবে। আমরা এর আগে ডিসকাস করছিলাম যে ভার্নিক্স এরিয়ার সাথে কানেক্ট থাকে ব্রোকাস মোটর এরিয়া। এই কানেকশনটা হয় কিসের মাধ্যমে? আর্কুয়েট ফ্যাসিকুলাসের মাধ্যমে। তাহলে যখন ভার্নিক্স এরিয়াটা ড্যামেজ হবে তখন আর্কুয়েট ফ্যাসিকুলাসটা ড্যামেজ হবে, পেশেন্ট কোনো কথা রিপিট করতে পারবে না, তাহলে রিপিটেশনটাও লস হবে। কন্ডাকশন অ্যাফেসিয়া এটা হবে যদি পেশেন্টের প্যারাটাল লোবে ড্যামেজ হয়। প্যারাটাল লোবে আর্কুয়েট ফ্যাসিকুলাস ড্যামেজ হলে পেশেন্ট কোনো কথা রিপিট করতে পারবে না, সে আরেকজনের কথা বুঝতে পারবে, নিজে যখন কথা বলবে তখন কথাটা ফ্লুয়েন্টলি বলতে পারবে, তবে তাকে যদি কোনো কিছু রিপিট করতে বলা হয় তার রিপিট করতে সমস্যা হবে। ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফেসিয়া, এক্ষেত্রে পেশেন্ট শুধু কম্প্রিহেনশন লস হবে, মানে তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে, তার সাথে কোনো কথা বললে সে এগুলাকে ইন্টারপ্রিট করতে পারবে না, তবে তাকে যদি কোনো কিছু রিপিট করতে বলা হয় সে সেটা রিপিট করতে পারবে। সে যখন কোনো কনভারসেশন করবে তখন তার কথা বলতে কোনো সমস্যা হবে না। তবে সে যখন কথা রিপিট করবে, এই কথা রিপিট করার বা যে কথাগুলো সে বলতেছে এই কথাগুলো সে মিনিং বুঝবে না, মানে মিনিং না বুঝে সে কথাগুলো বলবে। এটাকে বলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফেসিয়া। এই ক্ষেত্রে কম্প্রিহেনশনটা লস থাকে, বাকি সবকিছু ইনট্যাক্ট থাকে। আর নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম তিনটা এক্সাম্পল, ব্রোকাস, ট্রান্সকর্টিক্যাল মোটর, গ্লোবাল অ্যাফেসিয়া। তাহলে ব্রোকাসের ক্ষেত্রে সমস্যা কি হবে? পেশেন্ট কথা বলতে পারবে না, বলতে ডিফিকাল্টিস হবে, পেশেন্ট কথা রিপিট করতে পারবে না, কিন্তু সে সব কথা বুঝতে পারবে। মানে তাকে যদি কোনো কমান্ড দেওয়া হয় সে সেই কমান্ডটা ফলো করতে পারবে বা কমান্ডটা বুঝতে পারবে, কিন্তু কোনো প্রশ্ন করা হলে সে প্রশ্নে অ্যান্সার করতে পারবে না, কোনো কথা রিপিট করতে বলা হলে সে রিপিট করতে পারবে না। তাহলে এই রোগীটাকে যদি আপনি, যখন একটা স্ট্রোকের রোগী আসছে, আপনি যদি তাকে গিয়ে বলেন যে বাবা আপনার নাম কি, তাহলে সে নাম বলতে পারবে না, যেহেতু তার ব্রোকাস এরিয়াটা ড্যামেজ হয়েছে। তাকে যদি কোনো কথা রিপিট করতে বলেন আপনার সাথে, সে কথা রিপিট করতে পারবে না। তবে তাকে যদি বলা হয় যে আপনি আপনার দাঁতটা দেখান বা হাসেন অথবা এই কলমটা ধরেন, এই ধরনের যদি কোনো কমান্ড করেন যেটা তো কথা বলা লাগতেছে না, এই কমান্ডটা সে ফলো করবে, কারণ আপনার কথাগুলো সে বুঝতে পারতেছে। ট্রান্সকর্টিক্যাল মোটরে কি হয়?
এক্ষেত্রে পেশেন্ট কথা বলতে পারে না, তবে সে কথা রিপিট করতে পারবে। তাকে যদি কোনো নাম জিজ্ঞাসা করেন সে নাম বলতে পারবে না, তবে তাকে যদি বলেন যে আমার সাথে রিপিট করেন যে আমার নাম অমুক, তখন সেই কথাটা রিপিট করতে পারবে। আর কি হবে, কম্প্রিহেনশনটা ঠিক থাকবে, সে আপনার কথা বুঝতে পারবে ঠিকঠাক। গ্লোবাল অ্যাফেসিয়ার ক্ষেত্রে লেশনটা থাকে হচ্ছে প্রক্সিমাল এমসিএ তে। এই ক্ষেত্রে কি হবে, ফ্লুয়েন্সি, রিপিটেশন, কম্প্রিহেনশন সবগুলো লস হবে। পেশেন্ট না কথা বুঝতে পারবে, না কথা ঠিকমতো বলতে পারবে, না কথা রিপিট করতে পারবে। তাহলে স্পিচটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা ধরলাম ফ্রন্টাল লোব, ছবি একটু বেশি খারাপ। এটা ধরলাম টেম্পোরাল লোব। তাহলে ফ্রন্টাল লোবের ইনফিরিয়র সারফেসের ইনফিরিয়র ফ্রন্টাল লোবের পোস্টেরিয়র পার্ট আর সুপিরিয়র টেম্পোরাল লোবের পোস্টেরিয়র পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রোকাস এরিয়া, ইনফিরিয়র ফ্রন্টাল লোবের পোস্টেরিয়র পার্ট আর সুপিরিয়র টেম্পোরাল লোবের পোস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে ভার্নিস এরিয়া। আর এর মাঝখানে থাকে হচ্ছে আমাদের এই যে প্যারাটাল লোব। এই প্যারাটাল লোবের এখানে থাকে হচ্ছে আর্কুয়েট ফেসিকুলাস, এটা এইভাবে কানেক্টেড থাকে। এখন ফার্স্ট হচ্ছে ভার্নিস অ্যাফাসিয়া। এই ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। তাহলে কি হইতেছে, ভার্নিস এরিয়া ড্যামেজ হচ্ছে। ভার্নিস এরিয়া ড্যামেজ হলে কি হবে, পেশেন্ট কথাগুলো বুঝতে পারবে না। আবার দেখেন আর্কুয়েট ফেসিকুলার সাথে কানেকশন নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে আমরা একটু নিচেই করি, ফ্লুয়েন্সি, রিপিটেশন, কম্প্রিহেনশন। ফার্স্ট হচ্ছে ভার্নিস অ্যাফাসিয়া। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের কম্প্রিহেনশন লস হয়ে যাইতেছে, যেহেতু ভার্নিস এরিয়া ড্যামেজ হয়েছে। আবার আর্কুয়েট ফেসিকুলাসটাও কানেকশন লস হয়ে গেছে, সো পেশেন্ট কথা রিপিটও করতে পারবে না। তবে পেশেন্ট দেখেন ব্রোকাস এরিয়াটা ঠিক আছে, সো তার ফ্লুয়েন্সি ঠিক থাকবে, কথা বলতে তার কোনো সমস্যা হবে না। এবার আসি পেশেন্টের ড্যামেজটা যদি ব্রোকাস এরিয়াতে হয়, তাহলে এখানে কি কি হইতেছে, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া ড্যামেজ হচ্ছে, আর একটা হচ্ছে আর্কুয়েট ফেসিকুলাস ড্যামেজ হচ্ছে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, যেহেতু ব্রোকাস এরিয়া ড্যামেজ, ফ্লুয়েন্সি থাকবে না, আর্কুয়েট ফেসিকুলাস ড্যামেজ হয়েছে, সো পেশেন্ট কথা রিপিট করতে পারবে না। তবে তার ভার্নিস এরিয়াতে এই ক্ষেত্রে কোনো ড্যামেজ হবে না, সো পেশেন্টের কম্প্রিহেনশনটা ঠিক থাকবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। কোথায় গেল এটা, তাহলে এটা হচ্ছে ব্রোকাস অ্যাফাসিয়া। এবার আরেকটা পেশেন্টের ধরলাম ড্যামেজ হলে আর্কুয়েট ফেসিকুলাসে, এটাকে বলা হবে কন্ডাকশন অ্যাফাসিয়া। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে, আর্কুয়েট ফেসিকুলাসের কাজ হচ্ছে কথা রিপিটেশনে হেল্প করা, কেউ কোনো কথা বললে সেই কথাটা শুনে আবার রিপিট করা। তাহলে এই পেশেন্ট যেহেতু আর্কুয়েট ফেসিকুলাসের ড্যামেজ, এই ক্ষেত্রে কি হবে, পেশেন্ট কোনো কথা রিপিট করতে পারবে না। তবে তার যেহেতু ব্রোকাস এরিয়া এবং ভার্নিস এরিয়া দুইটাই ইনটেক্ট আছে, সো পেশেন্ট কথা ফ্লুয়েন্টলি বলতে পারবে, পেশেন্ট কথা বুঝতেও পারবে। কিন্তু এই যে কথা বোঝার পর যে রিপিট করবে, এই রিপিট করতে গেলে তার সমস্যা হবে। এবার ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া। এই ক্ষেত্রে লেশনটা হয় ইউজুয়ালি ব্রোকাস এরিয়ার প্রক্সিমালি, মানে অ্যারাউন্ড দ্য ব্রোকাস এরিয়া। এই ক্ষেত্রে আর্কুয়েট ফেসিকুলাসটা ইনভলভমেন্ট হয় না। তাহলে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া, এই ক্ষেত্রে যেহেতু ব্রোকাস এরিয়ার অ্যারাউন্ডে লেশনটা হয়, সো পেশেন্টের ফ্লুয়েন্সিটা ড্যামেজ হবে।
আর্কুয়েট ফ্যাসিকুলার যেহেতু ইনট্যাক্ট আছে, সো পেশেন্টের কথা রিপিট করতে পারলে সে ইজিলি রিপিট করতে পারবে, পেশেন্টের কথা বুঝতে কোনো সমস্যা হবে না যেহেতু তার ভার্নিক্স এরিয়াটা ইনট্যাক্ট আছে। এটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া। ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়ার ক্ষেত্রে ড্যামেজটা হয় ভার্নিক্স এরিয়া ক্লোজলি, কিন্তু এই ক্ষেত্রে আর্কুয়েট ফ্যাসিকুলাসটা ইনট্যাক্ট থাকে। তাহলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া, এক্ষেত্রে পেশেন্টের কম্প্রিহেনশনটা লস হবে, তাকে কোনো কথা বললে সে কথা বুঝতে পারবে না, তবে তাকে যদি কোনো কথা রিপিট করতে বলেন সে কথা না বুঝলেও কথা রিপিট করতে পারবে, যেহেতু তার আর্কুয়েট ফ্যাসিকুলাসটা ইনট্যাক্ট আছে। ফ্লুয়েন্সি ঠিক থাকবে যেহেতু তার ব্রোকাস এরিয়াটা ঠিক আছে। তাহলে এই পেশেন্টগুলোর সাথে আপনার কনভারসেশন করবেন, সে কিন্তু আপনার কোনো কথা বুঝবে না, কিন্তু আপনার কথা শুনে শুনে সে কথা রিপিট করতে পারবে এবং তার কথার ফ্লুয়েন্সিটাও ঠিক থাকবে। আর গ্লোবাল অ্যাফাসিয়া, সেক্ষেত্রে কি হয়, সবগুলো এরিয়ায় ড্যামেজ হয়। গ্লোবাল অ্যাফাসিয়া, সেক্ষেত্রে সে কথা বলতে পারবে না, রিপিটও করতে পারবে না, কোনো কথা বুঝবেও না। ব্লাড সাপ্লাইটা কি, এখানে আমাদের মিডল সেরিব্রাল আর্টারি থাকে, মিডল সেরিব্রাল আর্টারি সুপিরিয়র ব্রাঞ্চটা সাপ্লাই দেয় ব্রোকাস এরিয়াকে, আর ইনফিরিয়র ব্রাঞ্চটা সাপ্লাই দেয় ভার্নিক্স এরিয়াকে। তাহলে ভার্নিক্স অ্যাফাসিয়া হবে কখন, যদি ইনফিরিয়র ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারিতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়। আর ব্রোকাস অ্যাফাসিয়া হবে কখন, যদি সুপিরিয়র ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারিতে অক্লুশন হয়। আর গ্লোবাল অ্যাফাসিয়া কখন হবে, যদি প্রক্সিমাল এমসি অক্লুশন হয়। তাহলে সেক্ষেত্রে দুইটা এরিয়া ড্যামেজ হবে, সেক্ষেত্রে আমরা গ্লোবাল অ্যাফাসিয়া পাবো। তাহলে এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে সুপিরিয়র ব্রাঞ্চ, এটা হচ্ছে ইনফিরিয়র ব্রাঞ্চ। অ্যাফাসিয়া নিয়ে কোনো কনফিউশন আছে? অ্যাফাসিয়াটা কিন্তু পরীক্ষায় থাকবে মোটামুটি শিওর। আমরা অ্যাফাসিয়া পয়েন্ট অফিসে যাই। এই হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ভিজুয়াল ফিল্ড লস। তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আমরা এর আগে ডিসকাস করছি, এটা আমরা এখন আলাদা ডিসকাস করতে যাচ্ছি না। তাহলে পেশেন্টের যদি অপটিক নার্ভে ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, মনো অকুলার ব্লাইন্ডনেস পাবো, যে সাইডে অপটিক নার্ভ ড্যামেজ হয়েছে সেই সাইডে ব্লাইন্ডনেস পাবো। অপটিক কায়াজমাতে কি হয়, বাইল্যাটারাল নেজাল ফাইবার গুলো ড্যামেজ হয়। তাহলে আমরা বলছিলাম যে যে ফাইবার তার অপোজিট ভিজুয়াল ফিল্ডকে সে রিপ্রেজেন্ট করে, তার মানে নেজাল ফাইবার গুলো ড্যামেজ হলে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন লস হবে। তাহলে দুই সাইডে যদি নেজাল ফাইবার গুলো ড্যামেজ হয় তাহলে পেশেন্টে কি পাবো, বাই টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড লস হবে, মানে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া পাবো। ইউজুয়ালি পাওয়া যায় কোথায়, পিটুইটারি টিউমারের ক্ষেত্রে। আর যারা এমআরসিপি দিবেন তারা ক্রিয়ানোফ্রেনজোমিয়াটাও মনে রাখতে হবে, দুইটা আবার আলাদা করা যায়, এফসিএস এত দরকার নেই, জাস্ট পিটুইটারি টিউমার এন্ড ক্রিয়ানোফ্রেনজোমার ক্ষেত্রে বাই টেম্পল হেমিয়ানোপিয়া পাওয়া যায়, একটু জানলে হবে। অপটিক ট্রাকলেশনের ক্ষেত্রে আমরা কি পাবো, কন্ট্রাল্যাটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া, এই ক্ষেত্রে পাওয়া যাবে ইনকনগ্রুয়াস। টেম্পল লোবে থাকে কি, আমাদের অপটিক ট্র্যাক্টর যখন পিছনের দিকে যায় অপটিক রেডিয়েশন, এর আপার ফাইবারস গুলো যায় প্যারাইটাল লোব দিয়ে, আর লোয়ার ফাইবারস গুলো যায় টেম্পোরাল লোব দিয়ে। তাহলে অপটিক ভিজুয়াল পাথওয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম সবকিছু থাকবে বিপরীত, মানে নেজাল ফাইবার গুলো ক্যারি করবে টেম্পোরাল ফিল্ড অফ ভিশনকে রিপ্রেজেন্ট করবে, টেম্পোরাল ফাইবারস গুলো রিপ্রেজেন্ট করে নেজাল ফিল্ড অফ ভিশনকে, যেগুলো আপার ফাইবার আছে সেগুলো ভিজুয়াল ফিল্ডের লোয়ার পার্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে টেম্পোরাল লবে যেহেতু লোয়ার ফাইবারস গুলো থাকে, এটা যদি ড্যামেজ হয় তাহলে আমরা পাবো কি, আপার কোয়াড্রেন্টানোপিয়া। আর প্যারাইটাল লোবে থাকে হচ্ছে আমাদের আপার ফাইবারস গুলা, এইটা ড্যামেজ হলে আমরা পাবো লোয়ার কোয়াড্রেন্টানোপিয়া। কোয়াড্রেন্টানোপিয়া কেন, কারণ অপটিক ট্র্যাক্ট আমরা পাচ্ছিলাম হেমিয়ানোপিয়া, অপটিক ট্র্যাক্টে দুই ভাগে টেম্পোরাল লোবে এবং প্যারাইটাল লোবে ফাইবার গুলো পাস করে, তাহলে এটা অর্ধেক করলে তখন আমরা পাবো কোয়াড্রেন্টানোপিয়া। এটা আমরা এর আগে ডিসকাস করছি আরো ডিটেলস, ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন যদি কারো কনফিউশন থাকে। অক্সিপিটাল লোবের ড্যামেজ হলে আমরা পাবো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, তবে এক্ষেত্রে ম্যাকুলাটা স্পেরিং থাকবে, কারণ ম্যাকুলার ব্লাড সাপ্লাই আসে ডুয়েল ব্লাড সাপ্লাই এমসিএ এন্ড পিসিএ, মিডল সেরিব্রাল আর্টারি এন্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে অক্সিপিটাল লোবে ড্যামেজ হয় ইউজুয়ালি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি অকুলেশনের ক্ষেত্রে, তবে সেই ক্ষেত্রে ম্যাকুলাটা
মিডল সেলুলার আর্টারি থেকে ব্লাড সাপ্লাই পাই, যে কারণে ম্যাকুলাটা ইউজুয়ালি স্পেয়ার করে অক্সিপিটাল লোব লেশনে। তাহলে পরীক্ষায় কি কি কোশ্চেন আসে এগুলো আমাদেরকে মার্ক করে দেওয়া হচ্ছে নিচেই। অপটিক কায়াজমা বা বাইলেটারাল টেম্পল হেমিওনোপিয়া, অপটিক ট্র্যাক্টের ক্ষেত্রে ইনকনগ্রোনাস কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিওনোপিয়া, টেম্পলের ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস আপার কোয়াড্রেন্টিনোপিয়া, প্যারাইটাল লোবের ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস লোয়ার কোয়াড্রেন্টিনোপিয়া, অক্সিপিটাল লোবের ক্ষেত্রে হোমোনাইমাস হেমিওনোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। তাহলে যেগুলো রেড কালার করা আছে এগুলো দিয়ে আলাদা করতে হবে, এগুলো পরীক্ষায় আসে বেশি। কোনো পেশেন্টের যদি প্যারাইটাল লোবে অথবা অক্সিপিটাল লোবে লেশন থাকে সেক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থেকে বাম্পিং ইনটু থিংস, তাহলে বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা খেতে পারে। আর যদি অক্সিপিটাল লোবে ড্যামেজ থাকে সেক্ষেত্রে পেশেন্টের পড়তে সমস্যা হবে, ডিফিকাল্টি ইন রিডিং। আর যদি বাই টেম্পল হেমিওনোপ্যাথি থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্ট সাইড ওয়েতে মানে আশেপাশের জিনিসপত্র ধাক্কা খায়। তাহলে এই ধরনের কিছু সিনারিও অনেক সময় পরীক্ষায় কুল হিসেবে দিতে পারে। এবার আসি ভিজুয়াল লস। ভিজুয়াল লস এটা আমরা এর আগে ডিসকাস করছিলাম যে মাইগ্রেনাস ভিজুয়াল সিমটমস আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক্সেস ভিজুয়াল সিমটমস, দুইটা হচ্ছে ডিফারেন্স থাকে। মাইগ্রেনাস ইউজুয়ালি আমরা পজিটিভ ফেনোমেনা পাই, যেমন ফসপেন লাইন বা জিগজ্যাগ লাইন এগুলা। আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ইউজুয়ালি আমরা পাই নেগেটিভ সিমটমস, মানে পেশেন্টে থাকবে ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস থাকবে। আর মাইগ্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি থাকবে গ্রাজুয়াল অনসেট, আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে অ্যাবজার্ট অনসেট। তাহলে মাইগ্রেন এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অনেক সময় কনফিউশন হতে পারে সিনারিওতে। অনেক সময় মাইগ্রেনের পেশেন্টগুলো অনেক সময় যে হেমিপ্যারাসিস বা উইকনেস প্রেজেন্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে ভিজুয়াল সিমটমস গুলো কেমন, অনসেট অফ অ্যাকশন কেমন, ডিউরেশন কেমন, এগুলো দিকে আলাদা করতে হবে। বেশ কমন কজেস অফ ড্যামেজ টু ক্যানাল নার্ভস 3, 4 and 6। তাহলে আমাদের অকুলার যে মাসেল গুলোকে সাপ্লাই দেয়, ট্রকলিয়ার, অকুলোমোটর ট্রকলিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে এই তিনটা লেশনের ফিচার পরীক্ষা খুব কমনলি আসে। ফার্স্ট হচ্ছে ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেম আমাদের 3, 4, 6 তিনটায় আছে। এর মধ্যে ক্রেনিয়াল নার্ভ 3 and 4 থাকে মিড ব্রেনে, আর 6 থাকে হচ্ছে পন্সে। আর 6 ক্রেনিয়াল নার্ভটা এক্সিট করে হচ্ছে পন্টোমিডুলারি জাংশন দিয়ে। তাহলে পেশেন্টের মিড ব্রেনে যদি লেশন হয় তাহলে সেক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ 3 এবং 4 দুইটা হইতে পারে, তবে বেশি কমন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3। আর যদি পন্টোমিডুলারি জাংশনে কোনো লেশন হয় সেক্ষেত্রে পাবো হচ্ছে আমরা 6 ক্রেনিয়াল লেশন। তাহলে ক্রেনিয়াল নার্ভ 3 লেশন দিয়ে আমরা পড়ছিলাম দুইটা সিনড্রোম, একটা হচ্ছে ওয়েবার সিনড্রোম আর একটা হচ্ছে ক্লডি সিনড্রোম। তাহলে ওয়েবারে কি থাকে, কন্ট্রাল্যাটারাল পিরামিডাল সাইন থাকে, আর ক্লডির ক্ষেত্রে থাকবে কি কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন। তাহলে ওয়েবার সিনড্রোম, ক্লডি সিনড্রোম এগুলো কমনলি পরীক্ষা আসে, দেখতে হবে এগুলা। তাহলে আমরা যদি থার্ড ক্রেনিয়াল লেশন পাই এর সাথে যদি কন্ট্রাল্যাটারাল পিরামিডাল সাইন থাকে সাইট অফ লেশন হচ্ছে ব্রেন স্টেম। আর 6 ক্রেনিয়াল লেশনের সাথে যদি ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন ফেশিয়াল পলসি থাকে তাহলে সেটা সাইট অফ লেশন হচ্ছে ব্রেন স্টেম। কোনো পেশেন্টের যদি 3, 4, 6 একসাথে লেশন থাকে, আচ্ছা এটা একটু পরে আসি। 6 ক্রেনিয়াল নার্ভ ইন্টারমেঞ্জাল লেশন হতে পারে ডিউ টু রেজড আইসিপি। তাহলে 6 ক্রেনিয়াল নার্ভটা থাকে খুবই চিকন স্লেন্ডার এবং এটার কোর্সটা অনেক লম্বা থাকে, মানে লম্বা ডিস্টেন্স পার হয়ে গিয়ে তারপরে ওকুলার মাসলকে সাপ্লাই দেয়। এই কারণে রেজড আইসিপি পেশেন্টগুলোর ক্ষেত্রে 6 ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হওয়ার চান্স থাকে বেশি। এটাও পরে আসবে যে হুইচ নার্ভ ইজ কমনলি ড্যামেজড ইন কেস অফ রেজড আইসিপি। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 6 ক্রেনিয়াল নার্ভ। এক্ষেত্রে আমরা ফান্ডোস্কোপি করলে প্যাপিলিডিমা পাবো। আর যদি কোনো পেশেন্টের আঙ্কাল হার্নিয়েশন হয় তাহলে আঙ্কাস হচ্ছে টেম্পল লোবের একটা পার্ট, এটা হার্নিয়েশন হলে মোস্ট কমনলি এফেক্টেড করে ক্রেনিয়াল নার্ভ 3 কে। অ্যানিউরিজম, তাহলে ক্রেনিয়াল নার্ভ 3 এবং ক্রেনিয়াল নার্ভ 6 এই দুটো যদি আমরা অরিজিন এবং পাথে পড়ি তাহলে দেখবো যে ক্রেনিয়াল নার্ভ 3টা যখন পাস করে এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি খুব ক্লোজলি থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম হয় সেক্ষেত্রে পেশেন্টের থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। আর 6 ক্রেনিয়াল নার্ভ এটা অরিজিন হয় হচ্ছে বেজিলার আর্টারি সাইড থেকে। তাহলে বেজিলার আর্টারি অ্যানিউরিজম হলে সেক্ষেত্রে 6 ক্রেনিয়াল নার্ভটা লেশন হইতে পারে। এই ক্ষেত্রে কি থাকবে, পেশেন্টের সিভিয়ার পেইন থাকতে পারে
আর অ্যানিউরিজম যদি রাপচার হয় সেক্ষেত্রে সাবঅ্যাকনয়েড হেমোরেজের ফিচার থাকতে পারে। তাহলে এটা খুব কমনলি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনো পেশেন্টের সিভিয়ার হেডেক আছে, এর সাথে থার্ড কেনাল নার্ভ পলসি আছে, ডায়াগনোসিস কি? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। আর যদি সিভিয়ার হেডেক থাকে এর সাথে সিক্স কেনাল নার্ভ পলসি থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে ব্যাজিলার আর্টারি অ্যানিউরিজম। তাহলে এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আসি সেরেবেলার পন্টাইন অ্যাঙ্গেল টিউমার। তাহলে এটা আমরা এর আগে ডিসকাস করছি। সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল, পন্টো মিডওয়ে জাংশন থেকে বের হয় ক্রেনিয়াল নার্ভ 6। সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল যখন কোনো টিউমার হয় এই টিউমারটা 6 ক্রেনিয়াল নার্ভকে কম্প্রেস করতে পারে। এর সাথে এর ক্লোজলি যেসব নার্ভ আছে সেগুলো ড্যামেজ হতে পারে। কি কি হতে পারে? ক্রেনিয়াল নার্ভ 8, 7 and 5। তাহলে এগুলো সবই ক্লোজলি থাকে 6 ক্রেনিয়াল নার্ভের সাথে, এগুলো লেশন হতে পারে। আর এক্ষেত্রে একটা কি থাকতে পারে? ইপসিলেটারাল সেরেবেলার সাইন থাকতে পারে। যদি কোনো পেশেন্টের 3, 4, 6 তিনটাই একসাথে ড্যামেজ হয় তাহলে 3, 4 এর লোকেশন হচ্ছে মিড ব্রেন আর 6 হচ্ছে পন্টোমিডলি জাংশন, দুইটা তো দুই জায়গায়। এখন এই তিনটা যদি একই সাথে লেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এই তিনটা কোর্স কোথায় এসে মিলিত হয়েছে। তাহলে ক্যাভার্নাস সাইনাস এই তিনটা নার্ভই যখন হচ্ছে মানে এই অকুলার মাসলগুলোকে সাপ্লাই দিতে যায় তখন এরা ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে পাস করে। তাহলে ক্যাভার্নাস সাইনাসে যদি কোনো ইনফেকশন হয় বা থ্রোম্বোসিস হয়, আর ক্যাভার্নাস সাইনাসের মধ্যে ক্যারোটিড আর্টারি থাকে, যদি এখানে কোনো অ্যানিউরিজম হয় তাহলে সেই ক্ষেত্রে 3, 4, 6 একসাথে ড্যামেজ হতে পারে। তাহলে 3, 4, 6 তিনটা যদি আমরা ড্যামেজ পাই বা কম্বিনেশন ড্যামেজ পাই সেক্ষেত্রে আমরা চিন্তা করবো সাইট অফ লেশনটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। এক্ষেত্রে 3, 4, 6 এর সাথে আরেকটা নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এক্ষেত্রে পিপলটা থাকবে কি? ফিক্সড মিড পজিশন। আর যারা ইমারসিপি দিবেন তাদের জন্য একটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে সুপিরিয়র অরবিটাল ফিশার এই জায়গাটা তো এই তিনটা নার্ভ একসাথে থাকে, এই ক্ষেত্রে অরবিটাল এফেক্ট সিনড্রোম নামে একটা কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে তিনটা একসাথে এফেক্টেড হতে পারে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। তাহলে এগুলো নিচে লেখা আছে ক্রেনিয়াল নার্ভ 3 পলসি উইথ কন্ট্রালাটারাল পিরামিডাল সাইন, লেশন ইন মিড ব্রেন বা ওয়েবার সিনড্রোম। এর সাথে আরেকটা যোগ করে নেবেন ক্রেনিয়াল নার্ভ 3 পলসি, এর সাথে যদি থাকে কন্ট্রালাটারাল সেরেবেলার সাইন থাকে সেক্ষেত্রে লেশন হচ্ছে রেড নিউক্লিয়াসে, এটা বলা হয় ক্লডি সিনড্রোম। আর যদি পেইনফুল থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি হয় ডায়াগনোসিস হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। আর পেইনফুল 6 ক্রেনিয়াল নার্ভ পলসি ডায়াগনোসিস হচ্ছে ব্যাজিলার আর্টারি অ্যানিউরিজম। 6 ক্রেনিয়াল নার্ভের সাথে যদি 7 ক্রেনিয়াল নার্ভ এই দুটো একসাথে ড্যামেজ হয় সেক্ষেত্রে লেশন অফ সাইট হচ্ছে পন্টোমিডল জাংশন, এটা বলে মিলার্ড বুবলার সিনড্রোম। আর 6 এর সাথে যদি 7, 8 এবং 5 সবগুলো একসাথে হয় তাহলে সেটা হচ্ছে সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল টিউমার। আর 3, 4, 6 যদি একসাথে থাকে, এর সাথে যদি 5 থাকতেও পারে নাও পারে, যদি থাকে একসাথে এগুলো এটা একসাথে থাকবে তখন সাইটোলেশন হবে ক্যাভার্নাস সাইনাস। মোস্ট লাইকলি ডায়াগনোসিস হয় ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। এবার সে পিপুলারি ডিসঅর্ডার। তাহলে আমাদের পিপুলটা সাপ্লাই পাই হচ্ছে পিপুলের কনস্ট্রিক্টর পিপুল এবং ডাইলেটর পিপুলি মাসেল আছে। কনস্ট্রিক্টর পিপুলিকে সাপ্লাই দেওয়া হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ প্যারাসিম্পেথেটিক সাপ্লাই, এটা কি করে? পিপুল কনস্ট্রিকশন করে। আর ডাইলেটর পিপুল এটাকে সাপ্লাই দেয় হচ্ছে সিম্প্যাথেটিক ট্র্যাক থেকে সাপ্লাই পাই, এটা কি করে? পিপুল ডাইলেট করে। তাহলে কোনো পেশেন্টের যদি সিম্প্যাথেটিক লেশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পেশেন্টের পিপুলটা স্মল হবে। আর যদি পেশেন্টের থার্ড নার্ভ বলছে তাহলে সেক্ষেত্রে কি হবে? পিপুলটা ডাইলেট হবে। ইউজুয়ালি যদি কোনো এক্সটার্নাল কম্প্রেশনের কারণে থার্ড নার্ভ বলছে তাহলে ইউজুয়ালি পিপুলটা ডাইলেট থাকে। এরপর আমরা বলছিলাম আমাদের আইলিড এলিভেশন, এটা করে কে? লিভেটাল পালপিব্রাস সুপিরিয়রিস মাসেল আর হচ্ছে মুলারিয়ান বা টার্সাল মাসেল। তাহলে এর মধ্যে লিভেটাল পালপিব্রাস সুপিরিয়রিসটা বেশি, ইফেক্টটা বেশি, এটা সাপ্লাই থার্ড নার্ভ বলছে। তাহলে সরি
ক্রেনাল নার্ভ 3 বা অকুলোমোটর নার্ভ। তাহলে থার্ড নার্ভ পলসি হলে সেক্ষেত্রে আমরা পাবো কমপ্লিট টোসিস। আর টার্সাল মাসল বা মুলাইন মাসল এটা সাপ্লাই ছিল সিম্প্যাথেটিক সাপ্লাই। তাহলে সিম্প্যাথেটিক লেশন হলে সেক্ষেত্রে আমরা পাবো পার্শিয়াল টোসিস। এছাড়া থার্ড ক্যানাল নার্ভের অন্যান্য যে এক্সট্রাকুলার যে মাসলগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়, এক্সট্রাকুলার বলছে ইন্ট্রাকুলার। তাহলে এই মাসলগুলো পলসি হবে এবং সেক্ষেত্রে এক্সট্রাকুলার মাসলগুলো পলস হবে এবং আইতে থাকবে কি ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। তাহলে এই তিনটা ফিচার থার্ড ক্যানাল নার্ভের জন্য অবশ্যই মনে রাখা লাগবে। একটা হচ্ছে কমপ্লিট টোসিস, একটা হচ্ছে ডাইলেটেড পিউপিল, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড আই। সিম্প্যাথেটিক সাপ্লাই আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সোয়েটিং। তাহলে কোনো পেশেন্ট যদি হর্নার সিনড্রোম বা সিম্প্যাথেটিক সাপ্লাই লেশন থাকে সেক্ষেত্রে ইপসিলেটাল অ্যানহাইড্রোসিস বা ল্যাক অফ সোয়েটিং থাকবে। এর পাশে হোমস এডি সিনড্রোম বা টনিক পিউপিল, এই ক্ষেত্রে লেশন থাকে কোথায়? সিলিয়ারি গ্যাংলিয়নে। তাহলে সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে শর্ট সিলিয়ারি নার্ভ আসে, শর্ট সিলিয়ারি নার্ভটা কি করে? পিউপিল কনস্ট্রিকশন করে। তাহলে এখানে যদি ড্যামেজ হয় তাহলে কি হবে? পিউপিলটা হবে ডায়ালেটেড। এরপর আমরা লাইট রিফ্লেক্স এর পাথে পড়ছিলাম, সেখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল সিলিয়ারি গ্যাংলিয়ন এবং শর্ট সিলিয়ারি নার্ভ। তাহলে এটা যদি ড্যামেজ হয় তাহলে কি হবে? লাইট রিফ্লেক্সটা লস হবে কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ইনট্যাক্ট থাকবে। এটাকে বলা হয় লাইট নিয়ার ডিসোসিয়েশন। তাহলে হোমস এডি পিউপিল আরেকটা ফাইন্ডিংস হচ্ছে লাইট নিয়ার ডিসোসিয়েশন। হোমস এডি সিনড্রোমের সাথে খুব কমনলি অ্যাসোসিয়েটেড থাকে জেনারেলাইজড অ্যাডিফ্লেক্সিয়া, বিশেষ করে অ্যাঙ্কেল যে একটা অ্যাবসেন্ট থাকে। তাহলে এটা একবার পরীক্ষা কোশ্চেন আসছিল, কোন একটা পেশেন্টের পিউপিল সাইজ দুইটা দুই রকমের আছে, তার লাইট রিফ্লেক্স হচ্ছে ইনট্যাক্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস্ট হয়েছে। নেক্সটে আপনি কি চেক করতে চান? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার ছিল যে আমরা নেক্সটে রিফ্লেক্স দেখতে চাই পেশেন্টের জেনারেলাইজড এয়ার রিফ্লেক্স আছে কিনা। তাহলে এই বক্সটা কিন্তু প্রত্যেকটাই সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আর্জিল রবার্টসন পিউপিল। তাহলে এই ক্ষেত্রে মেইনলি ড্যামেজটা থাকে হচ্ছে ডরসাল মিড ব্রেইনে। ইউজুয়াল কজ হচ্ছে সিফিলিস এন্ড ডায়াবেটিস মেলিটাস। তাহলে হোম স্টাডিতে ছিল আমাদের ডায়ালিটিক পিউপিল, আর্জিল রবার্টসন থাকবে আমাদের স্মল ইরেগুলার পিউপিল। এই ক্ষেত্রে লাইট নিয়ে ডিস্ট্রিবিউশন থাকবে। এন্ড লাস্ট হচ্ছে মার্কাস গান পিউপিল। তাহলে এটাও একবার পরীক্ষা আসছিল, লেখা না এখানে, পরীক্ষা আসছে। এটা হলো রিলেটিভ অ্যাফারেন্ট পিউপিলারি ডিফেক্ট। সাইট অফ লেশন কোথায়? ড্যামেজ টু অপটিক নার্ভ। এক্ষেত্রে সমস্যা কি? পিউপিল সিমেট্রিক্যাল সুইঙ্গিং ট্রস্টেস রিভিলস ডাইলেশন ইন অ্যাবনর্মাল আই। জিনিসটা কি? তাহলে এই পাশে একটা রাইট সাইড আই আছে, লেফট সাইডে একটা আই আছে। তাহলে আমরা যখন এখানে লাইট দেব পিপলটা তো কনস্ট্রিক্ট করবে। সুইঙ্গিং লাইট টেস্টে কি করা হয়? এখানে যে লাইট দিলে যে পিপল কনস্ট্রিকশন হবে এটাকে বলা হয় ডিরেক্ট লাইট রিফ্লেক্স, আর এই পাশটা যখন কনস্ট্রিক্ট হবে এটাকে বলে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তাহলে এই লাইটটা আমরা যখন এখান থেকে এই পাশে দিব তাহলে এই পাশেও কনস্ট্রিকশন পাবো, এই পাশেও কনস্ট্রিকশন পাবো। এখন যদি রিলেটিভ অ্যাফারেন্ট পিপলার ডিফেক্ট থাকে তাহলে অ্যাফারেন্ট যে পাথওয়েটা থাকে এই পাথওয়েটা ঠিক মতো কাজ করে না অপটিক নার্ভ ড্যামেজের কারণে। এই কারণে কি হয়? এখানে যখন কনস্ট্রিকশনটা হয়ে গিয়েছিল এবার লাইট আপনি সরাই দিলেন, এটা আস্তে আস্তে ডাইলেটেড হবে। এখন আপনি যদি দ্রুতই আবার লাইটটা এখানে নিয়ে চলে আসেন তাহলে সে ডাইলেশনটা হইতে থাকবে, তার সাথে সাথে যে কনস্ট্রিকশন হয় নর্মাল সেই কনস্ট্রিকশনটা হইতে পারে না। এটাকে বলা হয় রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলার ডিফেক্ট বা সুইঙ্গিং টস টেস্ট। মানে একবার আপনি টসটা এই লাইটে ফেলবেন আর একবার হচ্ছে ওই লাইটে ফেলবেন, এটা খুবই দ্রুত করা হয়। তাহলে নর্মাল আইয়ের ক্ষেত্রে রেসপন্স কি থাকবে? আপনি যখনই লাইট ফেলবেন তখনই তার পিউপিলটা কনস্ট্রিকশন হবে। এখন যদি অ্যাফারেন্ট পিউপিলের ডিফেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে? আপনি কনস্ট্রিকশন করে অন্য আয়ে যখন লাইট ফেলবেন এরপর যখন আপনি আবার ফেরত আসবেন তখন দেখবেন পিউপিলটা ডাইলেট হইতেছে, সাথে সাথে যে কনস্ট্রিকশন হয় এটা সে হইতে পারে না। এটাকে বলা হয় মার্কাস গান পিউপিল। তাহলে এক্ষেত্রে অপটিক নার্ভ ড্যামেজের অন্যান্য যে ফিচারগুলো সেগুলো থাকবে। তার ভিজুয়াল অ্যাকুইটি ডিক্রিজড হবে, কালার ভিশন লস হবে, সেন্ট্রাল স্কোমা থাকতে পারে, অপটিক সোয়েলিং
প্যালো থাকতে পারে, মানে ক্রেনিয়াল নার্ভ প্রো বা অপটিক নার্ভের যে লেশনের যে ফিচারগুলো সেগুলো সবই থাকবে। এবার আসেন ইন শর্ট কি কি বলছে, আমরা একটা পিপল যদি ডায়ালেটিক পিপল পাই তাহলে আমাদের ডিফারেন্সিয়াল হবে দুইটা, একটা হচ্ছে থার্ড নার্ভ পলসি আর একটা হচ্ছে হোমস এডি সিনড্রোম বা টনিক পিউপেল। তাহলে ডায়ালেট পিপলের সাথে আমরা দেখবো আদার্স ফিচার কি কি আছে, কমপ্লিট টোসিস আছে কিনা, ডাউন অ্যান্ড আউটার ডাই আছে কিনা, আর একটা হচ্ছে লাইট নিয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা, জেনারেলাইজড এয়ার রিফ্লেকশন আছে কিনা। তাহলে ডায়ালেট পিপল ডিফারেন্সিয়াল দুইটা। আর যদি পেশেন্টের পিপলটা থাকে স্মল তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো হর্নার সিনড্রোম অথবা আর্জিল রবার্টসন পিউপিল। তাহলে স্মল পিপলের সাথে আমরা দেখবো টোসিস অ্যান্ড অ্যানাইডিস আছে কিনা অথবা লাইট নিয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা। তাহলে ডায়ালেট পিপলের ক্ষেত্রে থার্ড নার্ভ পলসি, আর একটা হচ্ছে হোমস এডি সিনড্রোম বা টনিক পিউপিল। আর স্মল পিপলের ক্ষেত্রে হর্নার সিনড্রোম আর আর্জিল রবার্টসন পিউপিল। মানে পরীক্ষার জন্য এই চারটা সবগুলো ইম্পর্টেন্ট। লাইট নিয়ার ডিসোসিয়েশন অনেক সময় পরীক্ষা মনে থাকে না, এটা শর্ট ফর্ম মনে রাখতে পারেন এআরপি দিয়ে। এআরপি মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, এর উল্টা করলে পিআরএ মানে পিপুলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট। এবার আসি খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিকস। তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে বেশি আসে যেটা থার্ড নার্ভ পলসি আর সিক্স নার্ভ পলসি। ফোর্থ নার্ভ পলসিটা ইউজুয়ালি খুব একটা আসে না। তাহলে এটা হচ্ছে প্রাইমারি পজিশন বা নর্মাল পজিশন। তাহলে এখানে দেখানো হচ্ছে রাইট আইয়ের ক্ষেত্রে, দেখেন এই পেশেন্টটা রাইট থার্ড নার্ভ পলসি আছে, এই ক্ষেত্রে কি আছে, লেফট আইটা নর্মালি আছে, রাইট আই কি হয়েছে, আইটা ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড হয়ে গেছে। আরেকটা কি হয়েছে, পিউপিলটা ডাইলেটেড হয়েছে। তাহলে এটা হচ্ছে নর্মাল পজিশনে থার্ড নার্ভ পলসির ক্ষেত্রে কি হবে, আইটা থাকবে ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড, পিউপিলটা থাকবে ডাইলেটেড, আর হচ্ছে টোসিস আছে, টোসিস থাকবে। এই পেশেন্টটা যদি ডান দিকে তাকাই, ডিরেকশন অফ গেজ হচ্ছে রাইট সাইডে, তাহলে রাইট সাইডে আমাদের মুখ পাবে কোন মাসেল, ল্যাটারাল রেকটাস মাসেল, যেটা সাপ্লাই দেয় সিক্স ক্রেনিয়াল নার্ভ। তাহলে রাইট সাইডে যদি পেশেন্ট তাকাই এই ক্ষেত্রে পেশেন্টের কোনো সমস্যা হবে না, কারণ তার সিক্স ক্রেনিয়াল নার্ভটা ইনট্যাক্ট আছে। তাহলে ডিরেকশন অফ গেজ যখন রাইট সাইডে হইতেছে তখন কিন্তু কোনো সমস্যা নেই, পিউপিল ডাইলেটেড আছে, টোসিস আছে, অন্য কোনো সমস্যা নেই। সমস্যা হবে কখন, ডিরেকশন অফ গেজ যখন লেফটে হবে। লেফটটায় যখন লেফটে মুভ করছে এর তো কোনো সমস্যা নাই, সে নর্মালি মুভ করতেছে। রাইট আইটা যখন লেফট সাইডের দিকে মুভ করবে, এই মুভমেন্টটা কে করবে, মিডিয়াল রেকটাস মাসেল, যেটা সাপ্লাই দেয় থার্ড ক্রেনিয়াল নার্ভ। এখন এই পেশেন্ট যেহেতু থার্ড ক্রেনিয়াল ড্যামেজ আছে তাহলে তো মিডিয়াল রেকটাসটা কাজ করবে না, পেশেন্টের রাইট আইটা মুভ করবে না, আনএবল টু অ্যাডাক্ট রাইট আই। মিডিয়ালি মুভ করা যে মুভমেন্টে এটাকে বলে অ্যাডাকশন। তাহলে পেশেন্ট অ্যাডাকশন করতে পারবে না, স্কুইনটা আর ওয়ার্স হবে, পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। তাহলে রাইট সাইডে যদি থার্ড নার্ভ পলসি থাকে রাইট গেজে কোনো সমস্যা হবে না, লেফট সাইডে গেজে গেলে পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। আর সিক্স ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে নর্মাল পজিশন, তাহলে লেফট আইয়ের কোনো ড্যামেজ নাই, এটা নর্মাল পজিশন আছে। রাইট সাইডে এল আর সিক্স, রাইট সাইডে লেফট ল্যাটারাল রেকটাসে ড্যামেজ আছে। তাহলে এই পাশে যে আইটাকে মুভ করবে এই মাসেলটা কাজ করতেছে না, সো আই বলটা দেখেন একটু মিডিয়ালি ডেভিয়েটেড আছে, তাহলে রাইট আই টার্নস মিডিয়ালি। তাহলে যে সাইডে ল্যাটারাল রেকটাস ড্যামেজ থাকবে সেই সাইডে আইটা মিডিয়ালি একটু মিডিয়ালি দিকে থাকবে। এখন এই পেশেন্টটা যদি রাইট সাইডের দিকে তাকায়, ডিরেকশন অফ গেজ যদি রাইট সাইডে হয় তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হবে, লেফট আইটা ইনট্যাক্ট আছে, সে নর্মালি চলে আসছে মিডিয়ালের দিকে, রাইট আইটা ল্যাটারালি যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এই দিকে নিয়ে যাওয়ার যে মাসেলটা ল্যাটারাল রেকটাস এইটা তার পলসি আছে, সো আই বলটা দেখেন আইটার মুভ করে নাই, আইটার জায়গায় থেকে গেছে, আনএবল টু অ্যাবডাক্ট রাইট আই, স্কুইন্ট ওর্স। তাহলে সিক্স নার্ভের ক্ষেত্রে পলসি হলে কি হবে, অ্যাবডাকশন করতে পারবে না বা ল্যাটারালি মুভ করতে পারবে না, আর থার্ড নার্ভের ক্ষেত্রে অ্যাডাকশন বা মিডলে মুভ করতে পারবে না। তাহলে সিক্স নার্ভ পলসি থাকলে যে সাইডে সিক্স নার্ভ পলসি আছে সেই সাইডে ল্যাটারাল মুভমেন্ট করতে গেলে পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করবে এবং আইটা মুভ করতে পারবে না। এখন যদি এই পেশেন্টটা লেফট দিকে মুভ করতে চায় তাহলে সেক্ষেত্রে কোন কোন মাসেল কাজ করবে, লেফট আইয়ে তার দরকার হচ্ছে ল্যাটারাল রেকটাস,
ল্যাটারালি মুভ করার জন্য। এটা তো ইনট্যাক্ট আছে। রাইট সাইডে তো 6 নার্ভ পলসি আছে, কিন্তু এই সাইডে যখন আইটা মিডিয়ালি মুভ করবে তখন মাসলটা হচ্ছে মিডিয়াল রেক্টাস, যেটা মুভ করে কি কেনার 3। এখন এর তো কেনার 3 তে কোনো সমস্যা নেই, সমস্যা 6 এ। সো এই ক্ষেত্রে তার মুভ করতে কোনো সমস্যা হবে না, পেশেন্টের কোনো ডিপটোপিয়া ডেভেলপ করবে না। তাহলে ল্যাটারাল 6 নার্ভ যদি পলসে থাকে, যে সাইডে নার্ভ পলস আছে সেই সাইডে ল্যাটারাল মুভমেন্টের সমস্যা হবে, মিডিয়াল মুভমেন্টে কোনো সমস্যা হবে না, কারণ মিডিয়াল মুভমেন্ট বা অ্যাডাকশন এটা করে থার্ড ক্রিনাল নার্ভ। তাহলে এই দুটা হচ্ছে পরীক্ষায় বেশি পড়ে, মনে রাখতে হলে এই দুটা মনে রাখবে। যারা আর একটু মনে রাখতে চান তাদের জন্য ইম্পর্টেন্স রাইট ফোরটা পড়তে পারে। তাহলে এই ক্ষেত্রে নর্মাল পজিশন কি হইতেছে, এর তো রাইট সাইডে পলসি আছে, সুপিরিয়র সরি ফোর্থ ক্রিনাল নার্ভের ফাংশন হচ্ছে সুপিরিয়র অবলিক মাসেলকে সাপ্লাই দেয়। সুপিরিয়র অবলিক মাসেলের ফাংশনটা একটু কমপ্লিকেটেড। এটার আয়ের মুভমেন্টটা অনেকটা এইভাবে নিয়ে আসে, ইনটরশন করে, মানে মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ড নিয়ে আসে। তাহলে এটা যদি ফাংশন না থাকে তাহলে কি হবে, আই বলটা ডাউনওয়ার্ড না থেকে একটু উপর দিকে থাকবে, যেহেতু অন্যান্য মাসলগুলো ভালো আছে। সো নর্মাল পজিশনে আইটা থাকবে কি স্লাইটলি আপওয়ার্ড। এখন এই পেশেন্টটা যদি রাইট সাইডে মুভ করে, তাহলে রাইট সাইডে মুভ করার জন্য তার ল্যাটারাল রেক্টাস লাগতেছিল, এটা তো ড্যামেজ নাই, সো রাইট সাইডে মুভ করতে কোনো সমস্যা হবে না। যখন পেশেন্টটা লেফট সাইডে মুভ করতে যাবে তখন এখানে মিডিয়াল রেক্টাসটা কাজ করে, আর একটা হচ্ছে সুপিরিয়র অবলিকটা কাজ করে ইনটরশন করার জন্য। এখন এর তো সুপিরিয়র অবলিক ড্যামেজ আছে, সো তখন কি হবে, রাইট আইটা আরো বেশি এলিভেশন হবে, হয়ে এটা উপর দিয়ে চলে যাবে, ইনটরশন মুভমেন্টটা হইতে পারবে না। তাহলে ফোর্থটা একটু ডিফিকাল্ট, না মনে রাখার দরকার নেই। থার্ড ক্রিনাল নার্ভ এবং সিক্স ক্রিনাল নার্ভ অবশ্যই বুঝতে হবে এখানে। এরপর আসি কমন কজ অফ টোসিস। তাহলে টোসিসটা আমরা অলরেডি বলে ফেলছি যে আইলিড এলিভেশন, টোসিস মানে কি ল্যাক অফ আইলিড এলিভেশন বা ড্রপিং অফ আইলিড। তাহলে আইলিড এলিভেশন করে কি, একটা হচ্ছে থার্ড নার্ভ আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই। থার্ড নার্ভ পলস হলে আমরা ইউজুয়ালি কমপ্লিট টোসিস পাই, আর সিম্প্যাথেটিক লেশন হলে আমরা পাই পার্শিয়াল টোসিস। এর সাথে অন্যান্য ফিচার যেগুলো আছে সেগুলো আমরা পাবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। মায়োপ্যাথিক, তাহলে যে মাসলগুলো আছে এগুলোর যদি সমস্যা সেক্ষেত্রে টোসিস হইতে পারে। দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়োস্টেনিয়া গ্র্যাভিস আর একটা হচ্ছে মায়োটোনিকা ডিস্ট্রফিয়া। তাহলে এই ক্ষেত্রে ইউজুয়ালি আমরা পাই হচ্ছে বাইলেটারাল, এটা ইম্পর্টেন্ট। মায়োস্টেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাস পড়বো। এই ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থেকে ফ্যাটিগেবিলিটি, তাহলে যত বেশি মুভমেন্ট করবে, যত আই লিডটা যত মুভমেন্ট করবে তত বেশি আর উইকনেস হবে, তত টোসিস আরো বেশি ডেভেলপ করবে, এবং ইউজুয়ালি এট দ্য ইভিনিং অথবা এট দ্য এন্ড অফ দ্য ডে, তাই টোসিসটা বেশি মারতে হবে। সকালের দিকে আবার দেখা যাবে টোসিসটা আগে থেকে ইমপ্রুভ করে গেছে। আর মায়োটোনিক ডিস্ট্রফির সাথে এর সাথে অন্যান্য যে ফিচারগুলো আছে, যেমন ডায়াবেটিস, ব্যালনেস, তারপর হচ্ছে কার্ডিয়াক প্রবলেম, এইগুলোর সাথে থাকবে। লাস্ট হচ্ছে অপটিক ডিস্ক সোয়েলিং এন্ড প্যাপিলোএডিমা। তাহলে প্যাপিলোএডিমা হচ্ছে এক ধরনের অপটিক ডিস্ক সোয়েলিং একটা টাইপ। যদি অপটিক ডিস্ক সোয়েলিংটা রেজড আইসিপি কারণে হয় তখন তাকে আমরা বলবো প্যাপিলোএডিমা। তাহলে প্যাপিলোএডিমা ইজ এ সাইন অফ রেজড আইসিপি। আর্লিয়েস্ট সাইন কি পাওয়া যায়, সিসেশন অফ ভেনাস পালসেশন এট দ্য ডিস্ক। ফাইন্ডিংস কেমন থাকবে, ডিস্ক মার্জিনটা বিকাম ইনডিসটিংক্ট এন্ড হাইপারেমিক and sometimes hemorrhage may occur in retina. এখানে কিছু ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ পেপিলোএডিমা ডাজ নট এক্সক্লুড দ্য পসিবিলিটি অফ রেজড আইসিপি। তাহলে রেজড আইসিপিতে আমরা ইউজুয়ালি পেপিলোএডিমা পাই, তবে পেপিলোএডিমা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে রেজড আইসিপি যে নাই এই কথা কনফার্ম করা যাবে না। কজগুলো একটু দেখে নেবেন। এর মধ্যে পরীক্ষায় যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিথানল। তাহলে মিথানল পয়জনিং পেশেন্টগুলোর ক্ষেত্রে পেপিলোএডিমা থাকতে পারে। আর একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া পেপিলোএডিমা করতে পারে, এটা বক্সে না, এটা একটু লিখে নিন, আর শীট দেখে পড়লে তো দরকার নেই। আর বাকি কাজগুলো এমসিকিউর জন্য লাগবে। সো এগুলো ছিল আজকে আমাদের টপিকস। কারো কোনো কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা আবার রিপিট করতে পারবো। কোশ্চেন না থাকলে এই পর্যন্ত ক্লাস। নিউরোলজিগুলো একটু মানে আসলে এগুলো দেখা লাগবে, এরকম করে রেগুলার না দেখলে নিউরোলজি মনে থাকবে না।
আর নিউরোলজি চেষ্টা করবেন একটু ফিগার দেখার, যেগুলো ফিগার নাই সেগুলো নেট থেকে নামায় দেখবেন। মুভমেন্ট ডিসঅর্ডার গুলা ইউটিউব থেকে একটু ভিডিও দেখে নেবেন। আর ছবিগুলা নিজে নিজে আঁকায় দেখতে পারলে ভালো। আমার ছবি আঁকা একটু বেশি খারাপ, আমি ছবিগুলো আঁকাই না এখানে বেশি। আর যারা আঁকতে পারে না তারা হচ্ছে যে নেট থেকে নামায় ওইগুলো প্র্যাকটিস করবেন। তাহলে অ্যানাটমি গুলা ছবি না দেখতে আসলে অ্যানাটমি কিন্তু মনে রাখা কঠিন। আমার জন্য মনে হয় কঠিন, অন্যরা মনে রাখতে পারলে ভালো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এই পর্যন্তই। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।